আচ্ছা দেখো, আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে সেল ইউনিট অফ লাইফ, বা বাংলায় যেটার নাম হচ্ছে কোষ জীবনের একক। তাহলে আমরা কি জানি, আমাদের পৃথিবীতে জীব আছে, জ্বর আছে। এবার জীব কাকে বলে বা জ্বর কাকে বলে, মানে লিভিং অর্গানিজম আর নন লিভিং অর্গানিজম কাদের বলে, আমরা সেটা আগেই জানি, আমরা সেই চ্যাপ্টার গুলো করেও এসেছি। তাহলে আমাদের যে জীব বা লিভিং অর্গানিজম যারা আছে তাদের মধ্যে আমরা প্ল্যান্টস বা উদ্ভিদদেরও দেখতে পাই, অ্যানিমালস বা প্রাণীদেরও দেখতে পাই, আবার মাইক্রোবস বা অণুজীবদেরও দেখতে পাই। তিনটে গ্রুপকেই আমরা দেখতে পাই। এবার এই তিনটেই হচ্ছে লিভিং অর্গানিজমস বা জীব। ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে কমন পয়েন্ট কি, যে এদের দেহগুলো তৈরি হয় হচ্ছে কোষ বা সেল দিয়ে। ঠিক আছে, তাহলে এদের দেহগুলো কি দিয়ে তৈরি হয়? কোষ বা সেল দিয়ে। ঠিক আছে, তাহলে সেল আমরা কাকে বলে থাকি? আমরা এটা ক্লাস 9 থেকে পড়ে আসছি, যে সেল সেল কোষ এই জিনিসটা পড়ে আসছি। তাহলে সেল কাকে বলা হয়? সেল বা কোষ হচ্ছে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে যখনই তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে কোষ কি, তুমি বলবে কোষ হচ্ছে জীবনের গঠনগত ও কার্যগত একক। যদি কেউ বলে যে ডিফাইন সেল, তাহলে বলবে সেল ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ঠিক আছে, তাহলে কোষ বা সেল আমরা কাকে বলে থাকি? অ্যাজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, বা বাংলায় গঠনগত ও কার্যগত একক। তাহলে এই জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে সেল মানে হচ্ছে আমরা বললাম যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে আমাদের একটু বুঝে নিতে হবে যে স্ট্রাকচারাল বা গঠনগত একক কেন বলা হয়। মনে করো, আমি আগে একটা ঘটনা বলি। মনে করো তোমাকে কেউ বানাতে দিয়েছে একটা দোতলা বাড়ি। তোমাদের কেউ বানাতে দিয়েছে একটা দোতলা বাড়ি, যেটার মধ্যে 4টে রুম থাকবে। এটা একটা দোতলা বাড়ি, যেখানে কটা রুম আছে? 4টে রুম আছে। তাহলে 4টে রুম থাকবে, সেরকম একটা বাড়ি বানাতে হবে। তাহলে তোমরা কি করবে? তোমরা আগে ওপর তলাটা বানিয়ে নেবে, তাই তো? আগে ওপর তলা বানানো যায় কোনদিন? তাহলে হ্যাঁ কি জন্য করছো? তাহলে আগে আমরা নিচ তলাটা বানাবো, তারপর আমরা ওপর তলা বানাবো। এবার রুম বানানোর জন্য বা ফ্লোর বানানোর জন্য বা দোতলা বাড়ি বানানোর জন্য সবচেয়ে যে ছোট জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা ইট। সবচেয়ে ছোট জিনিসটা লাগবে হচ্ছে আমাদের ইট। সেই ইট গুলো জুড়ে জুড়ে আমরা কি তৈরি করব? ওয়াল বা দেওয়াল। তাহলে ইট আছে, ইট গুলোকে জুড়ে 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 আমরা দেওয়াল করব। তাহলে একটা দেওয়াল হলো, দেওয়ালগুলোকে জুড়ে জুড়ে আমরা কি করব? রুম তৈরি করব। তাহলে দেওয়াল হয়ে গেলে একটা দুটো তিনটে, এর উপরে ছাদ দিয়ে আমরা কি করবো? একটা রুম বানিয়ে নেবো। তারপরে আমরা সেম জিনিসটাই আরেকটা করব, তখন কি হয়ে যাবে? একটা ফ্লোর হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করলাম? ইট নিলাম, ইটগুলোকে জুড়ে জুড়ে আমরা দেওয়াল বানালাম, দেওয়ালগুলোকে জুড়ে জুড়ে আমরা রুম বানালাম, রুম একটার থেকে অধিক হয়ে গেলে আমরা একটা ফ্লোর বানিয়ে নিলাম, সেখান থেকে আরেকটা, তার উপরে আবার সেম জিনিসটা আমরা করলাম। তখন আমাদের দোতলা বিল্ডিং বা 2 স্টোরে বিল্ডিং কমপ্লিট হয়। তাহলে দোতলা বাড়ি বা 2 স্টোরে বিল্ডিং তৈরি করতে গেলে সবচেয়ে ছোট ইউনিটটা কি লাগছে? ব্রিক বা ইট। বাড়ি তৈরি করার জন্য সেল কোথা থেকে পাবে বাবা? বাড়ি তৈরি করার জন্য আমাদের ইট লাগবে বা ব্রিক লাগবে, সেখান থেকে আমরা দোতলা বাড়িটা করছি। জাস্ট লাইক দ্যাট, সেরকমই আমাদের যে দেহটা আছে, দেহটাও কিন্তু এইভাবেই তৈরি। দেহের মধ্যে সবচেয়ে ছোট ইউনিট কাকে বলা হয়? সবচেয়ে স্মলেস্ট ইউনিট বা সবচেয়ে ছোট ইউনিট কাকে বলা হয়? সেলকে। ঠিক আছে, সেল যখন গ্রুপ অফ সেলস পারফর্মিং সিমিলার ফাংশন, যখন অনেকগুলো সেলের গোষ্ঠী একরকমই কাজ সম্পন্ন করে, অনেকগুলো কোষ এসে যখন একই রকমের কাজ শুরু করে, তখন তাকে আমরা কি বলে থাকি? টিস্যু বা কলা। ঠিক আছে, তাহলে অনেকগুলো কোষ এলো, অনেকগুলো কোষ বা সেল এলো, দিয়ে তারা সিমিলার টাইপের ফাংশন করলো, তাদেরকে আমরা কি বলে থাকি? টিস্যু বা কলা বলে থাকি। তাহলে কোষ থেকে তৈরি হয়ে গেল কলা। আবার অনেকগুলো কলা এলো, group of tissues coming together and performing similar function। অনেকগুলো কলা এসে যদি একই রকমের কার্য সম্পন্ন করে, তখন তারা তৈরি করলো কি? অর্গান বা অঙ্গ তৈরি করে দিল। আবার তারপরে কি হলো? গ্রুপ অফ অর্গানস coming together and performing similar function is called as organ system।
তাহলে অনেকগুলো যখন অঙ্গ এসে একই রকমের কাজ শুরু করে দিল, তখন তাদেরকে আমরা কি বলছি? অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম বলছি। ঠিক আছে, এবার অনেকগুলো অঙ্গতন্ত্র মিলিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের দেহ। অনেকগুলো অঙ্গতন্ত্র মিলিয়ে আমাদের তৈরি হয় হচ্ছে দেহ। এইগুলো আমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়েছিলাম, এই লেভেল অফ অর্গানাইজেশনটা আমরা পড়েছিলাম। তাহলে সবচেয়ে ছোট ইউনিটটা কি, ছোট এককটা কি জীবনের? সেল বা কোষ। সেই কোষগুলো যখন অনেকগুলো এসে একই রকমের কাজ শুরু করলো, তারা তৈরি করলো কলা বা টিস্যু। অনেকগুলো টিস্যু বা কলা এসে একসাথে একই রকমের কাজ শুরু করলো, তাহলে তারা তৈরি করলো অর্গান। অনেকগুলো অর্গান বা অঙ্গ এসে একই রকমের কাজ শুরু করলো, তখন তারা তৈরি করলো অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম। অনেকগুলো অঙ্গতন্ত্র মিলিয়ে তৈরি হলো আমাদের দেহ। তাহলে যদি আমি আগের এক্সাম্পলটাই ধরি, তাহলে ইট যদি হয় সেল, তাহলে দেওয়াল বা ওয়ালটা কি হবে? টিস্যু হবে। যদি দেওয়ালটা হয় টিস্যু, তাহলে রুম কোনটা হবে? অর্গান। ফ্লোর কোনটা হবে? অর্গান সিস্টেম। আর যে আমাদের দোতলা বাড়িটা, যেটা কৌস্তব কিনবে, সেই বাড়িটা হয়ে যাবে আমাদের দেহ বা বডি। তাহলে এই কারণের জন্যই কোষকে আমরা গঠনগত বা স্ট্রাকচারাল ইউনিট বলে থাকি। গঠনগত একক বা স্ট্রাকচারাল ইউনিট বলে থাকি। কোন কারণে? এই কারণটার জন্যই। বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? এটা বোঝা গেছে? এবারে দেখ, গঠনগত একক কিন্তু আমরা শুধু বলিনি, যে গঠন দিচ্ছিল দেহে সেটা তো ঠিক ছিল, কিন্তু তার সাথে সাথে আমরা আরেকটা ওয়ার্ডও যুক্ত করেছিলাম। কি যুক্ত করেছিলাম? কার্যগত একক বা ফাংশনাল ইউনিট। তাহলে এরপরে আমরা দেখে নিই যে কার্যগত একক কেন বলা। আমরা কি জানি? আমাদের যে দেহ আছে, সে দেহের মধ্যে বিভিন্ন বিভিন্ন রকম কাজ আছে। আমাদের যে দেহ আছে, বলো আমাদের দেহে কি কি কাজ থাকে? আমরা গমন করতে পারি। গমন করার জন্য আমাদের কি আছে? লোকোমোটরি সিস্টেম আছে। রিপ্রোডাকশন বা জনন ঘটানোর জন্য আমাদের কি আছে? রিপ্রোডাকটিভ সিস্টেম আছে। এক্সক্রিশন বা রেচন করার জন্য আমাদের মধ্যে এক্সক্রিটারি সিস্টেম আছে। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বা অ্যাসিমিলেশন করার জন্য আমাদের দেহের মধ্যে কি আছে? ডাইজেস্টিভ সিস্টেম আছে। সেরকমই কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করার জন্য নার্ভাস সিস্টেম আছে, হরমোনাল এন্ডোক্রিন সিস্টেম আছে। এরকম নানা রকমের কাজ আছে আমাদের দেহের, আর সেরকমই নানা রকমের অঙ্গতন্ত্র আছে। তাহলে এটা কি? জননতন্ত্র, এটা গমনতন্ত্র, এটা রেচনতন্ত্র, এটা পৌষ্টিকতন্ত্র, এরকম করে নানা রকমের অঙ্গতন্ত্র দিয়ে আমাদের দেহ গঠিত। আর প্রত্যেকটা অঙ্গতন্ত্রের একটা একটা পার্টিকুলার কাজ আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্গতন্ত্র তৈরি হচ্ছে কি থেকে? কোষ থেকে। তার মানে কি? এইখানে প্রত্যেকটা যে কাজ হচ্ছে, সেই কাজগুলো করছেটা আসলে কে? কোষ বা সেল। এই জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে? কারণ যদি সেল না থাকতো, তাহলে তো কোনো সময় অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্র তৈরিই হতো না। আর যদি অর্গান সিস্টেম তৈরিই না হয়, তাহলে কাজটা করবে কে? কিন্তু এর থেকেও বড় একটা কথা হচ্ছে, একটা দেহের যেরকম কাজগুলো থেকে থাকে, যে যে ফাংশনস গুলো থেকে থাকে, একটা সিঙ্গেল সেল বা এক কোষই যে জীবের মধ্যে, তো তার মানে একটাই কোষ আছে, তাহলে একটা কোষও স্বাধীনভাবে সেই ফাংশনস গুলোই করতে পারে। তাহলে একটা দেহের মধ্যে যে কাজগুলো চলছে, সেই কাজগুলো একটা কোষ নিজে স্বাধীনভাবে সেটাকে করতে পারে। এই জন্য কোষকে আমরা কি বলে থাকি? কার্যগত একক বা ফাংশনাল ইউনিট। তাহলে দেহের মধ্যে যে কাজগুলো হবে, সে কাজগুলো আমরা একটা কোষের মধ্যেও দেখতে পারবো। সেই জন্য তাকে কি বলা হয়? ফাংশনাল ইউনিট বা কার্যগত একক। তাহলে কোষকে কেন স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট বা গঠনগত কার্যগত একক বলা হয়, সেটা ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে আমরা চলে যাই ডিসকভারি অফ সিল। কবে আবিষ্কার হলো, কি হলো, এই ঘটনাটাই আমরা ঢুকে যাই। ঠিক আছে, তাহলে সেল বা কোষের যে আবিষ্কার বা ডিসকভারি আছে, সেটা শুরু হয়েছিল 1665 খ্রিস্টাব্দে বা 1660। তখন ইংল্যান্ডের একজন বৈজ্ঞানিক ছিলেন, নাম ছিল তার রবার্ট হুক। কি নাম ছিল? রবার্ট হুক। ইনি আসলে সেই সময়, ইনি ফিজিক্স নিয়ে বেশি কাজ করতেন। ইনি সেই সময় নিজের তৈরি মাইক্রোস্কোপ, নিজে একটা মাইক্রোস্কোপ বানাচ্ছিলেন বা অনুবীক্ষণ যন্ত্র যেটাকে বলে থাকি, যেটায় ছোট জিনিস বড় দেখা যায়, সেই রকম মাইক্রোস্কোপ নিজে তৈরি করছিলেন সেই সময়, মানে 17th সেঞ্চুরিতে। তখন একটা ঝোঁক উঠেছিল সবার মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র তৈরি করে। তো রবার্ট হুক নিজে একটা মাইক্রোস্কোপ তৈরি।
এবার মাইক্রোস্কোপ তৈরি করছিলেন, সেটা তো খুব ভালো কথা, কিন্তু সেই মাইক্রোস্কোপটাকে টেস্টও তো করতে হবে যে সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। সেই জন্য রবার্ট হিক কি করেন, একটা কর্কের অংশ নেন। কর্ক হচ্ছে উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এক রকমের কলা, ঠিক আছে? তাহলে উনি কি নেন, একটা কর্ক নেন। কর্ক নিয়ে একটা সেকশন বা স্লাইস অফ কর্ক নেন, আর তার নিজের তৈরি যে মাইক্রোস্কোপটা ছিল সেটার মধ্যে সেটাকে দেখতে থাকে, এবং তার মধ্যে তিনি কিছু এরকম গঠন দেখতে পান। এরকম কিছু উনি গঠন ওই কর্কের মধ্যে দেখতে পান, ঠিক আছে? কর্ক হচ্ছে উদ্ভিদে থেকে থাকে, উদ্ভিদের যে রক্ষণাবেক্ষণ বা প্রোটেকশনের যে কাজে সেইটাই কর্ক লেগে থাকে। তাহলে উনি কি করেন, একটা সেকশন অফ কর্ক বা স্লাইস অফ কর্ক নেন, আর তার নিজের তৈরি যে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ আছে তার তলায় সেটাকে দেখতে থাকে। এবার দেখার সময় উনি কি করেন, এই রকম কিছু গঠন বা স্ট্রাকচার দেখতে পান। এইটা কিরকম দেখতে, অনেকটা সেই মৌমাছির চাকের মতো দেখতে না, হানি কম লাইক স্ট্রাকচার উনি দেখতে পান। এই হানি কম লাইক স্ট্রাকচার দেখতে পেয়ে এই যে এক একটা গঠন ছিল যেগুলোকে কম্পার্টমেন্টস বলা হয়, এই কম্পার্টমেন্টস গুলোকে উনি নাম দিয়ে দেন সেলিউলা বা ছোট কক্ষ। উনি এগুলোর কি নাম দিয়ে দেন, সেলিউলা বা ছোট কক্ষ, কারণ ওনার দেখে মনে হয়েছিল এগুলো ছোট 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 রুমের মতো, সেই জন্য ওটার নাম দিয়ে দেন সেলিউলা বা সেল্লা। সেইখান থেকেই নাম আসে হচ্ছে সেলস। তাহলে সেল প্রথমবার আবিষ্কার করেন কে, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। কোথা থেকে আবিষ্কার করেছিলেন, উনি যখন কর্কের একটা সেকশন নিয়ে দেখছিলেন তখন তিনি এই সেল আবিষ্কার করেন। কিন্তু আনফরচুনেটলি উনি যে সেলগুলো দেখেছিলেন বা কোষগুলো দেখেছিলেন সেই কোষগুলো ছিল মৃত কোষ বা ডেড সেল। কারণ উদ্ভিদের মধ্যে যে কর্কটা থাকে সেটা শুধু প্রোটেকশনের জন্য থাকে, আর প্রোটেকশনের জন্য সেটা লিভিং সেল হওয়ার কোনো দরকার নেই। তো আনফরচুনেটলি রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন ঠিকই, কিন্তু সেই কোষগুলো কি ছিল, ডেড সেল বা মৃত কোষ ছিল। এরপরে 9 বছর পেরিয়ে যায় 1664 খ্রিস্টাব্দ। সেই 1664 খ্রিস্টাব্দে আরেকজন বৈজ্ঞানিক আসেন যার নাম ছিল অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। কি নাম ছিল, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক বা অ্যান্টন ভ্যান লিউয়েনহক। তিনিও সেই সময় কি করছিলেন, সেই সময় ট্রেন্ডটা কি বলেছি, কি তৈরি করার ট্রেন্ড ছিল, মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র তৈরি করার ট্রেন্ড ছিল। তো তিনি তখন নিজে তৈরি মাইক্রোস্কোপ বানাচ্ছিলেন, একটা মাইক্রোস্কোপ বানাচ্ছিলেন। এবার সেই মাইক্রোস্কোপটাকে টেস্ট করতে হবে, আর সেই মাইক্রোস্কোপটাকে টেস্ট করার জন্য উনি নিয়ে আসেন পন্ড স্কাম, পুকুরের থেকে যে নোংরা আবর্জনা মুক্ত জল সেরকম নিয়ে এসে টেস্ট করতে থাকে। টেস্ট করার সময় উনি কি দেখতে পান, উনি দেখতে পান ওই জলের মধ্যে কিছু এমন জীব আছে, সেই জীবগুলো নড়াচড়া করছে। এবার সেই সময় এটা দেখো 17 সেঞ্চুরি ছিল, 1674 খ্রিস্টাব্দ ছিল, তখন অত আইডিয়া ছিল না। তখন আমরা কি জানতাম, যে যে জিনিসই নড়াচড়া করছে সেটাই অ্যানিমাল। উদ্ভিদ বা প্ল্যান্টস হলে তারা নড়াচড়া করতে পারবে না, অ্যানিমালস ক্যান মুভ। তাহলে উনি দেখে মনে করেন এগুলো হচ্ছে ছোট ছোট অ্যানিমালস, আর এগুলোর নাম দিয়ে দেন অ্যানিমাকিউলস। এগুলোর নাম কি দিয়ে দেন, অ্যানিমাকিউলস, মানে ক্ষুদ্র প্রাণী। অ্যানিমাকিউলস এর মানে হচ্ছে টাইনি অ্যানিমালস বা ক্ষুদ্র প্রাণী, ঠিক আছে? উনি এগুলো দেখেন আর এগুলোর নাম দিয়ে দেন অ্যানিমাকিউলস, ঠিক আছে? বোঝা যায়? তাহলে আসলে উনি এই অ্যানিমাকিউলস কি দেখেছিলেন, উনি আসলে দেখেছিলেন অণুজীব, যে ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্রোটোজোয়া, এই সব জিনিসগুলোই সেই সময় ছিল। কিন্তু উনি অজান্তেই কি আবিষ্কার করে ফেলেন, জীবিত কোষ। কারণ এই যে ছোট ছোট মাইক্রো অর্গানিজমস বা অণুজীবগুলো আছে, এই যে অণুজীবগুলো আছে, এই অণুজীবগুলো কি অনেকগুলোই হচ্ছে, বেশিরভাগটাই হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক, আর কি এরা হচ্ছে এককোষী প্রাণী। তাহলে এককোষী প্রাণী মানে কি, একটাই কোষ আছে, মানে ইউনিসেলিউলার, একটাই সেল আছে, তাহলে এককোষী, তার একটা সেল। তাহলে উনি অজান্তেই আবিষ্কার করে ফেলেন লিভিং সেল। তাহলে মৃত কোষ বা ডেড সেল আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। কিন্তু যদি প্রশ্ন আসে যে প্রথম কে আবিষ্কার করেছিলেন কোষ বা সেল, তাহলে আমরা কি বুঝবো, কার নাম বলবো, রবার্ট হুকেরই নাম বলবো। কিন্তু যদি প্রশ্ন আসে যে জীবন্ত কোষ বা জীবিত কোষ বা লিভিং সেল কে প্রথম আবিষ্কার করেছিলেন, তাহলে নামটা হবে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহকের।
ঠিক আছে, এই অ্যান্টনি ভ্যান লিউয়েনহফকেই আমরা অণুজীববিদ্যার জনক বা ফাদার অফ মাইক্রোবায়োলজি বলে থাকি। কি বলে থাকি? ফাদার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি আমরা ক্লাস 12-এ পড়বো, তখন এই অ্যান্টন ভ্যান লিউয়েনহফের ব্যাপারটা আবার পড়বো আমরা। ঠিক আছে, এরপরে অনেকটা সময় পেরিয়ে যায়, 1674-এর পরে দেখো 1831 খ্রিস্টাব্দ, তখন আরেকজন সায়েন্টিস্ট আসেন যার নাম ছিল রবার্ট ব্রাউন। তাহলে কোষের সাথে রবার্ট নামটার একটা বড় সম্পর্ক আছে, কারণ কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, ইনি রবার্ট ব্রাউন। তাহলে কোষের কিছু না কিছু আবিষ্কার করার জন্য রবার্ট নামটা হওয়া জরুরি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো যাই হয়ে থাক, তো রবার্ট ব্রাউন কি আবিষ্কার করে? কোষের মধ্যে সবার প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করে। কোষের মধ্যে আমরা সবাই এখন জানি যে নিউক্লিয়াস পাওয়া যায়, কিন্তু তখন এই আইডিয়াটা ছিল না, তখন কারোর মধ্যেই এই ধারণাটা ছিল না যে নিউক্লিয়াস বলে কোনো বস্তু আছে, যেটা কোষের একদম কেন্দ্রীয় অংশ বা সেন্ট্রাল রিজিয়নে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে রবার্ট ব্রাউন আবিষ্কার করে থাকেন হচ্ছে নিউক্লিয়াস। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? মূলের কিছু কোষ উনি নিয়ে স্টাডি করছিলেন কিসের? অর্কিডের, আর সেখান থেকেই উনি নিউক্লিয়াসের আবিষ্কার করেন। এরপর 1839 খ্রিস্টাব্দে আরেকজন বৈজ্ঞানিক আসেন যার নাম ছিল পুরকেনজে। কি নাম ছিল? পুরকেনজি বা পুরকেনজে। তিনি কি করেন? সবার প্রথম একটা টার্ম দেন, পয়েন্ট দ্য টার্ম প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কি আমরা পরে আসবো, এইটুকু জাস্ট মনে রাখবে যে পুরকেনজে ছিলেন যিনি প্রথম প্রোটোপ্লাজম এই টার্মটা, ঠিক আছে, দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি কোষ তত্ত্ব বা সেল থিওরি। কোষ তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো 1839-এর সমসাময়িক যে সময়, তখন সালটা ছিল 1838 খ্রিস্টাব্দ বা 1830। তখন একজন জার্মান বোটানিস্ট আসেন। বোটানিস্ট মানে হচ্ছে যিনি উদ্ভিদ নিয়ে কাজ করেন, ওয়ান হু স্টাডি প্ল্যান্টস, যিনি উদ্ভিদ নিয়ে কাজ করেন বা প্ল্যান্টস নিয়ে কাজ করেন, তাকে আমরা বোটানিস্ট বলে থাকি। সেই বোটানিস্টের নাম কি ছিল? ম্যাথাইয়াস ক্লিডেন। তো উনি সেই সময়ে এসে অনেক প্ল্যান্ট সেল এক্সামিন করেন, মানে অনেক উদ্ভিদ কোষ উনি পরীক্ষা করেন এবং বলেন যে প্রত্যেকটা যে উদ্ভিদ কোষ আছে বা প্ল্যান্ট সেল আছে তারা কি এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি, এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি। তাহলে 1838 খ্রিস্টাব্দে ম্যাথিয়াস ক্লিডেন, যিনি জার্মান ছিলেন আর একজন বোটানিস্ট ছিলেন, বোটানিস্ট মানে হচ্ছে যে উদ্ভিদ নিয়ে পড়াশোনা করে, উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা, উদ্ভিদবিদ্যা থেকে আমরা বোটানি বলে থাকি, আর যে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করছে বা কাজ করছে তাকে আমরা বোটানিস্ট বলে থাকি। উনি আসেন এবং উনি অনেক হারে অনেক সংখ্যক প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ নিয়ে পড়াশোনা করেন, দেখেন, পরীক্ষা করেন, এবং পরীক্ষা করার পরে উনি বলেন যে প্রত্যেকটা যে উদ্ভিদ কোষ আছে সেটা কি দিয়ে তৈরি? এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি হয়ে। ঠিক আছে, এরপরে তার জাস্ট পরের বছর 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশ একজন জুলজিস্ট আসেন, নামটা মুছে গেছে, আমি আর একটু ভালো করে লিখতে। ব্রিটিশ একজন বৈজ্ঞানিক আছেন যার নাম ছিল থিওডোর সোয়ান। কি নাম ছিল? থিওডোর সোয়ান। তিনি কি ছিলেন? তিনি ছিলেন জুওলজিস্ট। জুওলজিস্ট মানে যার যে প্রাণী নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন, ঠিক আছে, জুওলজিস্ট। ঠিক আছে, তো তিনি এসে অ্যানিমাল সেল এক্সামিন করেন আর বলেন যে অ্যানিমাল সেল বা প্রাণী কোষও এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি, এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, আর তার সাথে সাথে উনি একটা কমন টার্ম নেন এই ম্যাথিয়াস ক্লিডেনের এইটা থেকে, যে যে কোনো জীব, যারাই জীব আছে, সে প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তাদের দেহ কি দিয়ে তৈরি হবে? এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি হবে। আর ইনি কাজ করার সময় এই প্রাণী কোষে বাইরে একটা আবরণী দেখতে পান, যে আবরণীটার নাম হচ্ছে আমরা এখন কোষ পর্দা বলে থাকি বা প্লাজমা মেমব্রেন বলে থাকি। কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বলে থাকি।
ঠিক আছে, তাহলে উনি প্রাণী কোষ নিয়ে পড়াশোনা করছিলেন এবং বলেন যে প্রাণী কোষ এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি হয়ে থাকে, আর প্রাণী কোষের চারদিকে বা আউটার যে সারফেসটা আছে সেটা কভার থাকে একটা মেমব্রেন দিয়ে বা একটা পর্দা দিয়ে, সেই পর্দাটার নাম হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, এর থেকে তৈরি হয় হচ্ছে তোমার প্রথম কোষ তত্ত্ব বা সেল থিওরি। তাহলে সেল থিওরির মধ্যে কি কি পড়বে, আমরা যদি একটু জায়গা করে নিতে পারি, এই বোটানিস্টটা মুছে আমরা এখানে সেল থিওরিটা লিখে দিই। তাহলে সেল থিওরির মধ্যে প্রথমে কি আসে, একটা আসে অল লিভিং অর্গানিজম, প্রত্যেকটা যে জীব আছে আর মেড আপ অফ সেল, প্রত্যেকটা জীব কি কি দিয়ে তৈরি, এক বা একের অধিক কোষ দিয়ে তৈরি থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা বলা হয়, সেল ইজ দা বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ বা বেসিক ইউনিট অফ লাইফ। এই দুটো কোষ তত্ত্বের প্রথম দুটো যে পস্টিউলেট ছিল, সেই পস্টিউলেটস গুলো দেন কে, এই ম্যাথিয়াস ক্লিডেন আর থিওডোর স্কোয়ার। এবার 16 বছর কেটে যায়, 1855 খ্রিস্টাব্দ হয়ে যায়। সেই সময় রুডল্ফ ভার্চু বলে একজন বৈজ্ঞানিক আছে। কে আছেন, রুডল্ফ ভার্চু বলে একজন বৈজ্ঞানিক আছে। এই রুডল্ফ ভার্চু এসে প্রশ্ন করে যে সবই তো ঠিক আছে, কিন্তু এই কোষগুলো তৈরি হয় কোথা থেকে। রুডল্ফ ভার্চু বলে একজন বৈজ্ঞানিক আছে, তো তিনি বলেন যে সবই তো ঠিক আছে, কিন্তু এই কোষগুলো তৈরি হয় কোথা থেকে। ঠিক আছে, দিয়ে উনি বলেন একটা কথা যেটাকে আমরা বলে থাকি অমনিস সেলিউলা ই সেলিউলা। তাহলে উনি একটি কথা বলেন যেটা বলা হয় অমনি সেলিউলা ই সেলিউলা। ঠিক আছে, অমনি সেলিউলা ই সেলিউলার মানে কি, যে অল সেলস arise from pre-existing cells। তাহলে প্রত্যেকটা যে কোষ আছে সেইগুলো পূর্ববর্তী কোনো না কোনো কোষ থেকে তৈরি। তাহলে হঠাৎ করে কোনো কোষ তৈরি হয়ে যায়নি, প্রত্যেকটা কোষ বা সেলস কোথা থেকে অ্যারাইজ করেছে বা তৈরি হয়েছে, আগের কোনো একটি কোষ। আর হ্যাঁ, সেল ডিভিশনের বেস। তো এবার উনি এটা বলার পরে এটাই হয়ে যায় কোষ তত্ত্ব বা সেল থিওরির থার্ড পস্টিউলেট। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে সেল থিওরির মধ্যে তিনটে পোর্শন আছে। এক হচ্ছে প্রত্যেকটা যে জীব আছে সেই জীবগুলো একটা বা একাধিক কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, সেল কি একদম বেসিক স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট নাই, মানে হচ্ছে গঠনগত ও কার্যগত একক জীবনে। ঠিক আছে, একটি কোষ হচ্ছে জীবনের গঠনগত ও কার্যগত একক। আর লাস্টে রুডল্ফ ভার্চু এসে বলেন যে প্রত্যেকটা যে সেল তৈরি হবে সেটা পূর্ববর্তী কোনো সেলস থেকে, মানে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস।